চেনা মানুষের অজানা কথা, অন্তর কথা নিয়ে আমি নন্দিনী আসছি প্রতি রবিবার দুপুর 1:10 গ্লোব টিভিতে। চোখ রাখুন আর আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। আপনাদের প্রত্যেককেই বাসন্তিক শুভেচ্ছা জানিয়ে আমি নন্দিনী শুরু করছি আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান গ্লোব টিভির রবিবারের 1:10 অন্তর্কথা। আরো একবার অন্তর্কথায় যারা আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন তাদের আবৃত্তির উচ্চারণে আপনারা প্রত্যেকে মুগ্ধ, এবং আপনাদের অত্যন্ত পছন্দের দুই শিল্পী আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন। তাদের কিন্তু অনেক মিল আছে, সেগুলোতে আমরা পরে যাব। এই মুহূর্তে যাদের দুজনকে আজকে আমরা পেয়েছি আড্ডায়, না কবিতা তো শুনবই, তার সাথে তাদের মনের কথা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবেন। তারা হলেন শ্রীমতী শ্রবণা শীল এবং শ্রী শুভায়ন চক্রবর্তী, যারা দুজনেই অত্যন্ত আপনাদের পরিচিত এবং সুপরিচিত এবং অত্যন্ত প্রিয় এবং আপনাদের ভালোবাসা ধন্য দুজন শিল্পী। আমি এক এক করে যাব। শ্রবণাকে প্রথমে নমস্কার গ্লোব টিভির পক্ষ থেকে, এবং শুভায়নকেও তাই। তোমাদের দুজনকে আজকে আমরা অতিথি হিসেবে আমাদের মধ্যে পেয়েছি। দুজনেই আমাদের আবৃত্তি জগতে যিনি সাম্রাজ্ঞী শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের দুজনেই ছাত্রী, দুজনেই কবিতাকে নিয়ে, ছাত্রছাত্রী কবিতাকে নিয়ে দুজনেই পথ চলছো, দুজনেই ব্রততী পরম্পরার এই মুহূর্তের প্রশিক্ষক। একদম। আবার দুজনেই তোমরা দুজনেই যে জায়গাতে কাজ করো সেটা হচ্ছে টেকনো ইন্ডিয়া গ্রুপের বিভিন্ন স্কুলগুলোতে তোমরা আবৃত্তি শিক্ষক হিসেবে, উত্তর রামকৃষ্ণ মিশনেও, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেও আছে। তাছাড়া দুজনেরই নিজস্ব সংগঠন রয়েছে। শ্রবণার কবিতা বাড়ির কথা তো আপনারা সকলে জানেন, আর ওর হচ্ছে অরব। তো এই যে দুজনকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, দুই বন্ধুকে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। প্রথমে শ্রবণার কাছে যাই। তোমার কবিতার এই যে আবৃত্তি চর্চা তুমি তো ভীষণ ভাবেই ভালোবাসো, সেই ভালোবাসার সূত্রপাতটা কিভাবে হয়েছিল? হ্যাঁ, ছোটবেলা থেকেই আমার বাড়িতে একটা সাংস্কৃতিক আবহ যেরকম হয়, মফস্বলে আমার বাড়ি চুচুড়াতে, তো সেখান থেকে আমাদের ছোট থেকেই গান, আবৃত্তি, নৃত্য এগুলো সবকিছুই আমাদের চলতো আর কি পাশাপাশি। আর আমার একটা ছোট থেকেই ভীষণ মানে উৎসাহ ছিল সবকিছুতে, যে আমি গিয়ে নাম দিয়ে দেওয়া বা এরকম কিছু। তো আমরা যখন স্কুলে পড়ি, আমার মনে আছে আমি ক্লাস 5, তখন আমাদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতির কম্পিটিশন হতো, এবং সেটা খুব সেই সময় আর কি ফেমাস। তো আমাকে এসে বললো যে এরকম তুই ভালো বাংলা রিডিং পড়তে পারিস, তুই কবিতায় নাম দিয়ে দে। আচ্ছা। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই বলে আমি আবৃত্তি কম্পিটিশনে নাম দিয়ে দিয়েছি। আমাদের কবিতা ছিল 21শে ফেব্রুয়ারির ওপর আব্দুল গাফর খা চৌধুরীর কবিতা। তো আমার বাবাকে এসে বললাম, তো বাবা বললো যে তুই তো কোনোদিন আবৃত্তি করিসনি, ফট করে কম্পিটিশনে নাম দিয়ে চলে এলি। আমি বললো যে স্কুল থেকে দিদিমণিরা আমাকে এরকম বললো আচ্ছা ঠিক আছে, দিয়ে বাবা শিখিয়ে দিল। অ্যাকচুয়ালি আমার বাবা আমার মা দুজনেই আবৃত্তি করতেন, নাটক করতেন সেই সূত্রে, তো শিখিয়ে দিল। তারপর আমি কম্পিটিশনে বললাম, এই প্রথমবার আমি কম্পিটিশনে নাম দিলাম, আমি ফার্স্ট হয়ে গেলাম। ওইটা আমার একটা মানে ইন্টারেস্ট গ্রো করেছে, মানে আমি ভীষণ আনন্দ পেয়েছিলাম। যে মানে আমি অত ছোটবেলাতেও আমি তখন এটা বুঝতে পেরেছিলাম যে তার মানে আমি এটা পারি বা আমি এটা পারবো, এটা নিয়ে আমি ভবিষ্যতে এগোতে পারবো। তো সেই থেকেই আমার শুরু। এবং আমি কিন্তু একেবারে আমি বলি যে ওই মানে প্রতিযোগিতা থেকে উঠে আসা যে সমস্ত শিল্পীরা রয়েছেন, আমি একদমই তাই। কারণ আমি ক্লাস 5 to 12 টানা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ওইখানে আবৃত্তি করেছি, এবং কোনোবার জেলা স্তর অব্দি, কোনোবার রাজ্য স্তর অব্দি আমি গিয়েছি। আর ওইখানেই আমার মূল চর্চার জায়গাটা আমার হতো। এবং মাধ্যমিকের ওই পরে একটা যে ফাঁকা সময় থাকে, তখন আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে আমাদের দিদি ভাইয়ের কাছে, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে উনি শেখাবেন। তো আমাদের চুচুড়াতে সেই সময় একটা ব্রাঞ্চ ওপেন হলো, সেই থেকে আমি ওই ওনার কাছে। আর শুভায়নের আমার ব্যাপারটা একদম আলাদা, জানো তো। ও যেরকম বললো যে ছোটবেলা থেকেও বিভিন্ন জায়গায় কম্পিটিশনে নাম দিয়েছে, আমি আবার কোনোদিনই কোথাও নাম দিইনি ছোটবেলা থেকে। প্রথমেই এসে লাইমলাইটে না, ওকে আসলে একটু নড়াচড়া করার অসুবিধা ছিল।
ছোটবেলা থেকে কোনোদিনই যে কোনো প্রতিযোগিতায় গেছি বা অনুষ্ঠানে গেছি এমনটা নয়, তবে বাড়িতে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল। একদমই তাই। এবং আমার মা তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, বাংলা নিয়ে ওনার পড়াশুনো, সেই জন্য বাড়ি, এবং ওনার স্পেশাল পেপার ছিল রবীন্দ্রনাথ, এবং কলকাতায় যে টেগোর রিসার্চ ইনস্টিটিউট আছে আমার মামা সেটার সঙ্গে ভীষণ সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এই জন্য একটা রবীন্দ্রনাথের কবিতা পড়া, গান শোনা, এই পরিমণ্ডলটা একদম ছোটবেলা থেকেই বাড়িতে ছিল। তার উপর প্রত্যেক বছর 30শে জুন টেগোর রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে একটা রবীন্দ্র কাব্য পাঠ দিবসের অনুষ্ঠান হয়, যেটা মানে ওই রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন তার একটা প্রেক্ষাপটের সঙ্গে দিনটি সংযুক্ত। মানে বিদেশে ওই দিনে রবীন্দ্রনাথের কবিতার ইংরেজি অনুবাদ পাঠ হয়েছিল, এই ব্যাপারটা। তো সেই দিনটা ওরা করে। তা আমার মামা আমাদের বাড়িতে সেটা প্রতি বছর করতেন। তখন আমরা মানে অনেক ছোট, আমি একদম, কিন্তু সেই থেকে প্রত্যেক বছর যে এই একটা করে, এবং সেই দিনটা উপলক্ষ করে নিজেদের কবিতা পড়া বা কোনো কবিতা নিয়ে প্রস্তুতি হয়, এই ব্যাপারগুলো ছিল। এবং আরো যারা মানে আমাদের আশেপাশে যারা কবিতা বলতেন, গান করতেন, আর দিদি ভাইয়ের কাছে কিভাবে তুমি এলে? এইটা হতে হতে যখন তারপর আমি প্রায় তখন উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষার্থী, সেই সময় আমাদের পাড়ার একটি মেয়ে অমৃতাদি বলতাম, সে ব্রততিদির ওই আমাদের শ্রীরামপুরে যে শাখাটি ছিল কাব্যায়নের, সেই শাখা শিক্ষার্থী ছিল। তা তার সঙ্গে আমার মা একটু মানে যোগাযোগ করলো, যোগাযোগ করে, এবং সেই সূত্র ধরেই আমার ব্রততী পরম্পরা, এখন আমরা যেটাকে বলি, তখন কাব্যায়ন ছিল, ও চুচুড়া শাখা। ওই তো দুজনের এত ভাব হয়েছে। কত সাল? আমার 2007, আমি 5 তাহলে 2 বছরের সিনিয়র, একদম সব সময় সেটা মাথায় রাখবে। আসলে দুজনেই মফস্বল থেকে উঠে আসা শিল্পী। অ্যাকচুয়ালি আমি নিজেও, আমি মুর্শিদাবাদের, তো আমি দেখেছি কলকাতার তুলনায় মফস্বলের এই যে সাংস্কৃতিক চর্চা যেটা, এটা অনেক বেশি হয়। আর পারিবারিক একটা আবহ থাকলে সে কোথাও না কোথাও গিয়ে একটা ক্লিক করে। আচ্ছা, কথা তো হলো যার জন্য ওরা, মানে যার জন্য ওদেরকে আপনাদের এত পছন্দ, দুজনের একটা ছোট্ট ছোট্ট কবিতা শুনি। আগে বলা আগে আমি বেশ বসন্তকাল। হ্যাঁ, তো বসন্তকাল মানে আমাদের ছোট থেকেই যেটা, মানে আমরা যখন কলেজে পড়ছি বা কবিতা পড়তে শুরু করেছি, তো বসন্তকাল আসলে একটা প্রেম প্রেম আবহাওয়া আর কি। হ্যাঁ, তাই না? ভ্যালেন্টাইন্স ডে সব পেরিয়ে গেল, মানে বসন্তকাল এলে যে আবহাওয়াটা হয় সেটার মধ্যে একটা প্রেম আছে। তো আমি আজকে একদম প্রেমের কবিতাই একটা বলি প্রথমে, এবং যে কবিতাটি বলছি সেটা আমি যখন ওই কলেজ লাইফে সেই সময় আর কি শেখা বা সেই সব বলতাম বন্ধুদের মধ্যে, তখন খুব সবাই ভালো বলতো। ঈশ্বর আর প্রেমিকের সংলাপ, জয় বসে। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব একেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান। সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি, পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি। উড়বে? আচ্ছা, ছিঁড়ে দেয় যদি পাখা, পড়তে পড়তে ধরে নেব ওর শাখা। যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে, কি আর করব, জড়িয়ে ধরবো ওকেই। বলো কি বলবে আদালত? কিছু বলবে কি এর পরও? যাও আজীবন অশান্তি ভোগ করো। অসাধারণ। চলতে হবে না না, সেটা থেকে বড় কথা, এই কবিতাটা শুনেই কি তোমার হাজবেন্ড তোমার প্রেমে পড়েছিলেন? আমার হাজবেন্ড আমার প্রেমে পড়েননি। আমি একদম পাকাপাকি ভাবে অ্যারেঞ্জ ম্যারেজ করেছি, ঠিক যেভাবে মানে আগেকার কালে বিয়ে হতো, আমি সেই রকম অ্যারেঞ্জ ম্যারেজ করেছি। সাক্ষী আমি আছি, মানে বিশ্বাস করে একটু শক্ত যদিও। আমি ভাবলাম এই কবিতাটা শুনেই বোধহয় সে মুগ্ধ দৃষ্টিতে। আমার, হ্যাঁ এটা ঠিক যে আমার হাজবেন্ড মানে আমাকে যখন পছন্দ করেছে, তার মধ্যে একটা অবশ্যই কারণ ছিল আবৃত্তি, কারণ ওটাকে ভালো লেগেছিল। ও ইউটিউবে আমার যে ইয়েতে ফেসবুকে সেগুলো তখনও শুনেছিল, এবং শুনে ওর সেটা একটা অন্যতম ভালো লাগার কারণ। মানে এবং এই মানে তুমি যখন এই সমস্ত কাজ নিয়ে বাইরে বাইরে যাও, তাতে তার সম্পূর্ণ সহযোগিতা আছে বলছো? হ্যাঁ, কারণ ওটা তো আমরা মানে ওই সেই বলে না কথা বলে নিয়েছিলাম, সেই রকম ব্যাপার আর কি। মানে আমার আবৃত্তির প্রথম প্রেম, সেটাও জানে।
এবং মানে মানে এটাও উনি জানি- দ্বিতীয় প্রেম হিসেবেই হ্যাঁ, তোমার দ্বিতীয় জীবনে প্রেম রয়েছে। হিসেবেই একদম, রয়েছেন এবং মেনে উনি নিয়েছেন জানেন, অবস্থান মেনে নিয়েছেন থেকে। আর যে আবৃত্তিটাকে যদি আমি কিছু নড়বড় করতে চাই তাহলে সব গন্ডগোল হয়ে যাবে আর কি। তার থেকে থাক, তার থেকে যেরকম থাক, যেমন আছে মানে থাক। কারণ সংসারে সবসময় শান্তি বজায় রাখতে হবে, একদম, এটা উনি ভালো একদম। বুঝেছেন, ওই জন্য তোমাকে তোমার মতোই চলতে দিয়েছেন। আমি যাব শুভায়নের কাছে। তোমার একটা ছোট্ট কবিতা আমরা শুনি। এই মার্চ মাস বসন্তের আবহ, রামচন্দ্র পালের একটা ছোট্ট কবিতা বলতে ইচ্ছে করছে। তোমার জন্য পলাশ ফুটেছে, তোমার জন্য পলাশ ফুটেছে, তোমার জন্য রং, তোমার জন্য আবির উড়ছে, মোবাইল আছে অন, তোমার জন্য কোকিল ডাকছে নাগরিক নিম গাছে, তোমার জন্যে এই বসন্ত এখনো সময় আছে, তোমার জন্যে আজ এই দিন আবার এসেছে দোল, রিংটোন বাজে ওরে পুরবাসী মেসেজ বক্সটা খোল, মেসেজ বক্সটা খালি করা আছে, সেভ করা আছো তুমি, রিংটোন বাজে রিংটোন, শুধু রিংটোন বাজে শুনি, তোমার জন্যে আবার এসেছে রঙে রাঙা উৎসব, তোমার জন্যে তোমার জন্যে তোমার জন্যে সব। আচ্ছা, চমৎকার। এই তোমার জন্যটা কি? আমি just একদম একদম বারবার তোমার জন্য তোমার জন্য তোমার জন্য যে তুমি পড়ছো, সেই তোমার জন্যটা কে? যার সেটা- জন্য সে বুঝলেই ভালো। সে অ্যাকচুয়ালি সে অনুষ্ঠানটি দেখছেন হয়তো, তিনি হ্যাঁ, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাকে বলা হয়েছে। আমি একটু শ্রবণার কাছে যাব। 2018 সালে পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি থেকে তুমি তরুণদের জন্য একটা পুরস্কার পেয়েছিলে, আবুল কাশেম রহিমউদ্দিন। তো তখন তোমার কেমন লেগেছিল? মানে এটা একটা অনভিপ্রেত ব্যাপার আর কি, কারণ আমি বললাম আমার ছোট থেকে আবৃত্তির চর্চা এবং 2005 থেকে একদম যে মানে প্রথাগতভাবে। প্রথাগত শিক্ষা সেটা বলা যায়। তো এইভাবে কাজ করার পরে কলকাতা শহরে এসেছি আমি অনেকদিন। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করেছি, তখন থেকে আমি কলকাতা শহরে এসেছি 2010 সাল, সেই থেকে আমি কাজ করছি। এবং যখন এই পুরস্কারের খবরটা আমি পেলাম যে নতুন যে শিল্পীরা কাজ করছেন তাদের জন্য, মানে আমার প্রথম যে ভাবনাটা মাথায় এসেছিল আনন্দের আগে, আমার মারাত্মক ভয় করেছিল। হ্যাঁ, কারণ ভয় মানে কি, আমি সবসময় এটা বিশ্বাস করে এসেছি যে একটা পুরস্কার বা সম্মান যখন তোমার কাছে আসে তার সঙ্গে সঙ্গে একটা বিরাট দায়িত্ব দায়িত্ব, আসে। একদম একদম হ্যাঁ, একদম। আমার পরবর্তী প্রজন্মের যারা আমাকে দেখছে যে তাহলে এইভাবে কাজ করলে এরকম একটা কিছু পাওয়া যায়, তাদের কাছে সেই মুহূর্তে আমি একটা আইডলের মতো হয়ে একদম গেলাম। তাদের গোল সেট করে দিলে হ্যাঁ, তুমি কারণ একদম। তারা আমাকে দেখবে এরপরে, তো আমাকে প্রতিটা পদক্ষেপ সেইভাবে ফেলতে একদম, হবে, আমাকে একদম, কাজ একদম। সেইভাবে করতে হবে। আর দিনটা তো ভীষণ স্মরণীয়, কারণ আমার মনে আছে আমরা যখন আমি এবং আকাশদা পেয়েছিল, আকাশ দত্ত কৃষ্ণনগরে ছেলেদের নীলাদ্র শেখর বসু সম্মান ছেলেদের ক্যাটাগরিতে আকাশদা পেয়েছিলেন, আর আমি মেয়েদের থেকে আমি পেয়েছিলাম। তো সেই বছর নীরেন্দ্রনাথ চক্রবর্তী মঞ্চে বসে আছে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী 18 বোধহয় না? 18 হ্যাঁ, আমরা ছিলাম, 2018 নীরেন্দ্রনাথ চক্রবর্তী এসেছিলেন এবং উনিও পুরস্কৃত হয়েছিলেন। তো সেই একই মঞ্চে গৌরী না, ঘোষ ছিলেন। গৌরী ঘোষ ছিলেন, এবং ওইখানে যখন মানে সিটে ওই নাম লেখা আছে, তো পাশাপাশি ওনাদের নামগুলো লেখা আছে, আর আমার আর আকাশদার নাম লেখা আছে। আমি আর আকাশদার চেয়ারে বসতে পারছি না, মানে যতক্ষণ আমরা না মানে এরকম 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 সারাক্ষণ আমরা এরকম করছি, মানে এত স্টলওয়ার্ডসরা বসে আছেন কিংবদন্তিরা। সেই তো, তো সেই দিনটা মানে ভোলার নয়, মানে রবীন্দ্র সদনের ওই দিনটা একদম। এবার ওর কাছে যাব, ও পেয়েছে গত বছর 2025-এ উত্তর সাধক পুরস্কার। হ্যাঁ, উত্তর সাধক। ওর কিরকম, তোমার কিরকম লেগেছে? একই কথা ও যেটা বললো, মানে যখন এরকম একটা পুরস্কার পাওয়া যায় তার জন্য এপার সাহিত্য উৎসব থেকে পাওয়া। এপার সাহিত্য উৎসব কমিটি থেকে দেয়া হয়েছিল পুরস্কারটি আমাকে। একই কথা, ভালো তো অবশ্যই লাগে, তার সঙ্গে সাথে একটা একটু ভয় দায়িত্ব ভয়। এসে পড়ে, ভয় একদম, ভয় একদম। একটা থাকে যে যে পুরস্কারের যোগ্য তারা আমাকে মনে করলেন, তাদের সেই পুরস্কার দেওয়ার উপযুক্ত সম্মান যেন আমি আমার আগামী দিনের কাজের মধ্যে দিয়ে রাখতে পারি, একদম, একদম। এই ব্যাপারটা। এবং আরেকটাও আমার অনুভূতি হয়েছিল, তার কিছুদিন আগেই আমি আমার বাবাকে হারিয়েছিলাম। তার পরেই এই পুরস্কারটা তখন যখন মনে হচ্ছিল, পেয়েছিলাম, ইস, বাবা যদি দেখে যদি যেত খুব দেখে ভালো। যেতে পারতেন। একদম একদম, এটা আমাদের সবার কথা। যাদের বাবারা আমাদের ছেড়ে গেছেন, আমরা সবাই বোধহয় কম বেশি বাবাকে মিস করি। তো সেই জায়গা থেকে সত্যি এটা মনে হয় যে যা কিছু ভালো কাজ উনি কেন দেখে যেতে পারলেন না। শ্রবণার কাছে যাব। 2023
তোমার কাছে খুব ইম্পর্টেন্ট। 2023-এ উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে তুমি গিয়েছিলে, ওই রকম একটা জায়গায় বাংলা আবৃত্তির উচ্চারণ নিয়ে তুমি গিয়েছিলে। তোমার একটু অনুভূতির কথা, মানে ওখানকার দর্শকরা বা শ্রোতারা তোমাকে কি করে নিয়েছিল? কারণ সেখানে আমরা দেখেছি অনেক বড় বড় শিল্পীদের যেতে, সেখানে তুমি নবীন, সেই নবীন শিল্পী হিসেবে ওখানে পৌঁছে তোমার খুব সংক্ষেপে একটু যদি তোমার অনুভূতিটা বলো। এক তো আমার জীবনে প্রথম বিদেশ যাওয়া, আমি এর আগে কখনো বিদেশ যাইনি, এবং প্রথম বিদেশ যাওয়া সেটাও আমার আবৃত্তির জন্য, আমার আবৃত্তির সঙ্গে যেটা বললাম ভালোবাসা, আমার প্রথম প্রেম আমার সঙ্গে সবসময় লয়াল আর কি, প্রথম প্রেম সবসময় সঙ্গ দিয়ে গেছে। তো সেই আবৃত্তি নিয়ে অত দূর যাওয়া, এবং আমার যে সেগমেন্টটা ছিল সেটা হচ্ছে তসলিমা নাসরিনের সঙ্গে আমার আবৃত্তি ছিলেন, উনি ওনার কবিতা পাঠ করবেন এবং আমি ওনার কবিতা আবৃত্তি করব। তো ওখানে এক তো বিদেশে পৌঁছে অত বড় বড় শিল্পীদের সঙ্গে দেখা, তাদেরকে একেবারে কাছ থেকে দেখা, তাদের সঙ্গে কথা, এবং যখন আমাদের অনুষ্ঠানটি হলো তসলিমা নাসরিনের সঙ্গে বসে ওখানে আমরা যখন অনুষ্ঠান করলাম, সুবোধ সরকারও সেখানে উপস্থিত ছিলেন, তো সেই অনুভূতিটার মানে কোনো তুলনা হয় না আর কি। মানে আমার তখন নিজেকে শুধুমাত্রই মানে ব্লেসড বলে মনে হচ্ছিল, এবং আমার একটা কথাই মনে হয়েছিল যে আমি ছোট থেকে যে আবৃত্তিটাকে একদম মন থেকে ভালোবেসে চর্চা করেছি, তার মধ্যে কোনো খাদ ছিল না। হ্যাঁ, আমি কোথাও কোনো 2 নম্বরই রাস্তার আশ্রয় নিইনি, হয়তো তারই ফল বা সেই কর্মফলেই আমি আজকে এখানে এসে দাঁড়িয়েছি আর কি। তো অবশ্যই সেটা আমার জন্য, আমার সহপাঠী বলো, বন্ধু বান্ধব, বাবা মা, সবার জন্য, কারণ আমরাও গর্বিত যে তোমার মতো একটা মানে মেয়ে যে কবিতাকে বা আবৃত্তিকে নিয়েই এত দূর এসছে, সে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে সৎ পথে যদি নিয়মিত সেইভাবে চর্চা করা যায়। চর্চা অনেকেই করে, সেই চর্চাটাকে যদি মন প্রাণ দিয়ে, যেমন কেউ পরীক্ষায় পাশ করবার জন্য কিংবা চাকরির পরীক্ষার জন্য যেভাবে করে সেই রকম ভাবে যদি কবিতা চর্চা করা যায়, সেখান থেকেই আসবো। এই যে এত কিছু চর্চা করা, বা সেটাকে কি আমরা পেশাগতভাবে নিতে পারি? মানে পেশাগতভাবে একজন মহিলার ক্ষেত্রে বলবো যে তার সাপোর্ট থাকছে, তার হাজবেন্ডের একটা রোজগার, কিন্তু যদি একজন পুরুষ হিসেবে ধরি, আমি পুরুষ আবৃত্তি শিল্পী, যদিও আমাদের কেন ওর বউও তো করবে আবৃত্তি, দুজনে মিলে তখন একটা রোজগার করবে। নদীর কথা নদীতে, যেটা তোমার এখন কি মনে হয় যে সেটা কি মফস্বল থেকে এসে তুমি কি সেটা করতে পারো? হ্যাঁ, দেখো, মফস্বল থেকে এসে কলকাতা শহরের বুকে একটা জায়গা তৈরি করা বা নিজের পরিচিতি তৈরি করা, এটা তো অবশ্যই একটা পরিশ্রম সাধ্য কাজ, কঠিন, এবং অবশ্যই সেক্ষেত্রে আমার রাস্তাটা কিছুটা হলেও আমার বা শ্রবণার ক্ষেত্রে আমাদের যিনি গাইড করেছেন, আমাদের গুরু শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়, দিদি ব্রততী পরম্পরার অনেকটা দিদিভাই তো দেখিয়ে দিয়েছেন, তার নিশ্চিন্ত মানে ছাতার তলায় আমরা থেকেছি। তা সত্ত্বেও তুমি যে প্রশ্নটা করলে যে পেশা হিসেবে নেওয়া, সেটা অবশ্যই একটা তো ঝুঁকি থেকেই যায়, কারণ একটা নিশ্চিন্ত নিরাপত্তার মধ্যে তো আর থাকতে পারছি না। কোনো একটা চাকরি যে নিরাপত্তাটা আমাদের দেয়, সংসার চালাতে গেলে যে নিরাপত্তাটা দেবে, পেনশন, গ্র্যাচুইটি, এসব কিছুই, সেগুলো আবৃত্তি কিছুই দেবে না। কিন্তু তার পাশাপাশি আবৃত্তি যে শান্তিটা দেবে, যে আনন্দটা দেবে, অন্য কোনো পেশায় গেলে হয়তো সেই ভালোবাসার উষ্ণতাটা আমরা সেভাবে পেতাম না। যে জায়গায় আজকে পৌঁছেছো, ও যদি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে, তাহলে কি আর 2023-এর বঙ্গ সম্মেলন করতেই পারতাম না। মানে আমি ছোট থেকেই অন্য মনুষ্য, অমলকান্তির মতো। এটা আমার ক্ষেত্রেও সত্য। মানে এই চাকরির যে ধরা বাঁধা নিয়ম, এই গণ্ডিবদ্ধতার মধ্যে বোধহয় আমরা নিজেদের মানিয়ে নিতে পারতাম। আসলে তোমাদের ছোটবেলা থেকেই সেভাবে ব্রন এন্ড ব্রটা হয়েছে, আমাদের পরিবার আমাদের টোটালি সাপোর্ট করেছে। আজকে সেটা বলছি, বাবা নেই, বাবা চলে গেছেন, মা বা বাবা মা যারা মূলত একটা চাকরির দিকে ছেলেদের আমাকে কোনোদিনই কিন্তু আমার বাবা মা ঠেলে দেয়নি, বলেছে তুমি যেটা নিয়ে খুশি থাকবে সেই পথেই যাও। এই জন্য আমি তাদের কাছে এই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো যে তোমাদের কাছে যারা ছাত্রছাত্রী তোমাদের দুজনের স্কুলেই শিখতে আসছে, তাদেরকে তোমরা কি বলবে? তোমরাও কি তাদেরকে তোমাদের বাবা মার মতো বলবে যে না, তোরা কোনো দিক তাকাস না, তোরা কবিতাকে একদম অর্জুনের সেই চোখের মতো, পাখির চোখের মতো চোখ করে নিশ্চয়ই করতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে ওই সেই ভালোবাসাটা সেই ওই রকমই ভালোবাসা হতে হবে। মানে ভালোবাসাটা তোমার শিল্পের প্রতি হতে হবে। তোমার ভালোবাসাটা যদি মঞ্চের প্রতি থাকে, তোমার ভালোবাসাটা যদি শুধু ফেমের প্রতি থাকে, তাহলে হবে না। তোমাকে ভালোবাসাটা আবৃত্তির প্রতি হতে হবে, যে আমি
দিনের শেষে আমার যদি মন খারাপ থাকে, ঠিক। আমি যদি দরজা বন্ধ করে দুটো আবৃত্তি করি, আমার মনটা ভালো হয়ে যায়। একদম। এই যে মন ভালো করা প্রসঙ্গে, এখন যেরকম গান শুনলে আমরা দেখেছি অসুস্থ রোগীদের যে হ্যাঁ, আমরা গান, একদম, সেটা কি music therapy। মিউজিক থেরাপি, সেরকম কবিতা থেরাপিও কি হচ্ছে? হয়তো অনেক ক্ষেত্রেই হয়। কবিতা শুনলে মানে আমাদের ক্ষেত্রে তো হয়, যখন আমরা আমাদের তো ওষুধের মতো, ওষুধের মতন, বা মঞ্চে হয়তো কোনো একটা অসুস্থ অবস্থায় আছি, মানে কিন্তু মঞ্চে যখন গেলাম কোনো কবিতা হ্যাঁ, বলার কত মধ্যে সময় তো যখন গলা ঢুকছি, খারাপ নিয়ে এরকম গলা গেছি, খারাপ নিয়ে কিন্তু করি, মঞ্চে বলতে যখন ভালো হয়ে গেছি, এটা হয়। এটা একটা মনের মধ্যে এতটাই নিবিড় সম্পর্ক হয়ে উঠেছে এতদিনে, একদমই। যে কবিতা একটা শুশ্রূষা কিন্তু আমাদের দেয়। নিশ্চয়ই। এবার যে শুশ্রূষা দেয় সেটা একটু আমরাও শুনি, একটু দুজনের কাছ থেকে ছোট ছোট করে। আচ্ছা, আমি তো একটা প্রেমের কবিতা বললাম, বসন্তের কবিতা বললাম। এবারে একটা নারীর ওপর একটি কবিতা বলি, যেহেতু আমাদের সবসময় আমরা চেষ্টা করি আমাদের সেই জায়গাটা প্রতিষ্ঠা করার। তাই যার কবিতা বেছে নিয়েছি সেটা মল্লিকা সেনগুপ্ত। মল্লিকা সেনগুপ্তের আপনি বলুন মার্কস। ছড়া যে বানিয়েছিল, কাঁথা বুনেছিল, দ্রাবিড় যে মেয়ে এসে গম্বনা শুরু করেছিল আর্য পুরুষের খেতে, যে লালন করেছিল শিশু, সে যদি শ্রমিক নয়, শ্রম কাকে বলে? আপনি বলুন মার্কস, কে শ্রমিক, কে শ্রমিক নয়? নতুন যন্ত্রের যারা মাস মাইনের কারিগর, শুধু তারা শ্রম করে? শিল্প যুগ যাকে বস্তি উপহার দিল, সেই শ্রমিক গৃহিণী প্রতিদিন জল তোলে, ঘর মুছে, খাবার বানায়, হাড় ভাঙা খাটুনির শেষে রাত হলে ছেলেকে পিঠে দিয়ে বসে বসে কাঁদে, সেও কি শ্রমিক নয়? আপনি বলুন মার্কস, শ্রম কাকে বলে? গৃহশ্রমে মজুরি হয় না বলে মেয়েগুলি শুধু ঘরে বসে বিপ্লবীর ভাত রেঁধে দেবে, আর কমরেড শুধু যার হাতে কাস্তে হাতুড়ি। আপনাকে মানায় না এই অবিচার। কখনো বিপ্লব হলে পৃথিবীতে স্বর্গ রাজ্য হবে। শ্রেণীহীন, রাষ্ট্রহীন আলো পৃথিবীর সেই দেশে আপনি বলুন মার্কস, মেয়েরা কি বিপ্লবের সেবাদাসী হবে? কি চমৎকার কি লেখা চমৎকার না? কথা। আমাদের সময় কিন্তু মানে মনে হচ্ছে আর কোনো কথা না, পরপর কবিতাই শুনে যাই, কিন্তু সময় একেবারে কম। আমি শুভায়নের কাছে ছোট্ট একটা কবিতা শুনতে চাইবো, কারণ একেবারে আমাদের সময় শেষ হয়ে এসেছে। চাঁদ নেমে এসে বসলো যখন কদম গাছের ডালে, তিনজন চোর ছিল চাঁদটাকে চুরি করবার তালে। জ্যোৎস্না তখন ভাসিয়ে দিচ্ছে গাছপালা ঘর বাড়ি, তিনজন লোক ভিড়ছিল তারা স্বপ্নের কারবারি। একজন বলে, এখন আমার গোটা চাঁদটাই পেলে, ছেলের কপালে টিপ দিতে হবে, না দিলে কাঁদবে ছেলে। আর একজন বলল তখন, খেলা রাখো চাঁদ নিয়ে, বিয়েতে মেয়েকে চাঁদ দিতে হবে, না দিলে হবে না বিয়ে। শেষজন বলে, আমি তো চাঁদটা রাখবো নিজের কাছে, সব স্বপ্নই জীবনে মিথ্যে, এটুকুই বেঁচে আছে। চাঁদ ভাগাভাগি করতে করতে উড়ল ভোরের পাখি, চাঁদ চাওয়াটাই সত্যি জীবনে, চাঁদটাই শুধু ফাঁকি। জানে না কখন ডুবে গেছে চাঁদ, চোখে জ্যোৎস্নার ঘোর, কদম গাছের নিচে বসে আছে তিনজন চাঁদ চোর। অসাধারণ, অসাধারণ। আমরা একদম শেষ করব, কারণ আমাদের কাছে আর সময় নেই যে দুজনের ডুয়েট একটা অন্য আমরা আরেকদিন শুনবো। কারণ তোমাকে অনেক ধন্যবাদ জানাই। আমরা আরেকটা কথা, যে স্বপ্নটা কি, দুজনের কাছে এক কথাই জানতে চাইবো, যে ভবিষ্যতে কি করবার পরিকল্পনা বা স্বপ্ন কি দুজনের স্বপ্ন এটাই যে প্রথমত আমি আমার নিজের একটি সংস্থা গঠন করেছি, সেই সংস্থাকে নিয়ে যাতে আরো বড় করে সেখানে আমার ছাত্রছাত্রীদের সঙ্গে এগিয়ে যেতে পারি। এবং সব থেকে বড় কথা হচ্ছে আবৃত্তি একটা বিবর্তন শিল্পের মাধ্যম, বিবর্তন শিল্প তো, যেটা বিবর্তিত হতে হতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো আমাদের সবসময় ওর এবং আমার বা আমরা এই প্রজন্মে যারা কাজ করছি, আমাদের সবসময় একটা চেষ্টা
যাতে আরো নতুন ভাবে আবৃত্তিকে আমরা দর্শকের সামনে নিয়ে আসতে বিশেষ করে পারি। এখন আবৃত্তির তো শ্রুতি দৃশ্যায়ন কেন্দ্রিক হ্যাঁ, অনেক একদম, কাজ একদম, হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। সেইটা নিয়ে আমার কিছু ভাবনা শুধু চিন্তা শোনা আছে। নয়, তোমাকে শুধু শোনা দেখতেও নয়, হবে, দেখতেও হবে, দেখতেও শুনতে হবে। হ্যাঁ। তো আজকে আমরা এইভাবে বেশ কিছু মনের কথা শুনলাম, আরো কিছু শোনা তোমাকে বাকি অনেক থেকে গেল, ধন্যবাদ। সেটা আবার পরের কোনো এপিসোডে হবে। নিশ্চয়ই। আজকের অনুষ্ঠান আমি নন্দিনী এখানেই শেষ করলাম। শ্রবণা এবং শুভায়নকে অনেক অনেক ভালোবাসা, তারা কবিতা আবৃত্তিকে নিয়ে আরো অনেক দূরে গিয়ে চলুক, এই শুভেচ্ছা রইল এখান থেকে। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল